বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির মুক্তিযুদ্ধের যেই খেতাব সেগুলো বাতিল করা হয়েছে এবং সেই বিষয়ে প্রজ্ঞাপন কিছুক্ষণ আগেই জারি করা হয়েছে। এই বিষয়ে মন্তব্য জানতে চাইব ডক্টর আরিফিন সিদ্দিক, আপনাকে দিয়েই আজকের আলোচনা এই বিষয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত, সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হন ৭৫-এর ১৫ই আগস্ট এবং তার সাথে আত্মস্বীকৃত খুনি, পরবর্তীতে বিচার হয়, বিচারে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিছু পলাতক আছে, কিছু অপরাধী। কিন্তু এটা তো ঠিক যে মুক্তিযুদ্ধের যে খেতাব দেওয়া হয়েছিল, এই খেতাব বঙ্গবন্ধু হত্যাকারীরা একজন সাধারণ মানুষকেও যদি কেউ হত্যা করে তাহলে তো সেই খেতাব আর থাকতে পারে না। আর বিশেষ করে যে কর্তৃপক্ষ কোনো উপাধি দেন, প্রদান করেন, তারা যদি মনে করেন যে এই খেতাব এখন প্রত্যাহার করার সময় এসেছে, তাদের যে কর্মকাণ্ড সেটি কোনোভাবেই এই খেতাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তখন স্বাভাবিকভাবেই এটি প্রত্যাহার করে নেবে। আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারি যে বঙ্গবন্ধু হত্যাকারী, তাদের বিচার অনেক আগেই সম্পন্ন হয়েছে, তাদের শাস্তির রায় ঘোষিত হয়েছে। সেই জায়গায় এই যে আজকে খেতাব প্রত্যাহার করে নেওয়া হলো, এটা আরো বহু আগেই হওয়া উচিত ছিল। বহু আগেই এই খেতাবগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল এই অপরাধীদের থেকে। যাই হোক, নানা কারণে হয়তো বিলম্ব হয়েছে। আমাদের সরকারিভাবে একটা আপনার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়তো সময় লাগে। আজকে যে ঘোষণা এসেছে সেজন্য আমরা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বঙ্গবন্ধুর এই হত্যাকারী এরা যে অপকর্ম, অপরাধ, যে জঘন্য অপরাধ করেছে সেটি যেন কোনোভাবেই এই দেশে পুনরায় কেউ করতে না সাহস করে, সেই ব্যাপারে শুধু খেতাব দেওয়া নয়, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি সহ আরো যত ধরনের শাস্তি তাদেরকে দেওয়া যায় সেগুলো কিন্তু নিশ্চিত করা দরকার আছে। কারণ অপরাধীর শাস্তি যদি না হয় তাহলে অপরাধ আপনি দমন করতে পারবেন। জি, রিয়াজউদ্দিন আহমেদ নিশ্চয়ই শুনছিলেন ডক্টর আরিফিন সিদ্দিক বলছিল যে দেরিতে হলেও এটি বাতিল করা হয়েছে বলে তিনি এটিকে স্বাগত জানাচ্ছে। একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাইব যে এই ৪ জন বাদেও তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, খেতাব পেয়েছে, কিন্তু পরবর্তীতে রাষ্ট্রের বা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিতর্কিত হয়েছে, এমন মানুষদেরও কিন্তু খেতাব বাতিলের প্রক্রিয়া বেশ কয়েকবার নেওয়া হয়েছিল। তাদেরটিও কি আসলে বাতিল করবার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত কিনা, নাকি আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আরিফিন ভাই যে বক্তব্য দিয়েছেন এর সাথে আমি সম্পূর্ণ একমত যে যারা কনভিক্টেড, বঙ্গবন্ধু হত্যা মামলায় যারা কনভিক্টেড, তাদের খেতাব রাখার কোনো অর্থ হয় না এবং সেটা করা মানে হলো বঙ্গবন্ধুর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন। এটা হতে পারে না। তো এটা দেরিতে হইলেও এটা হয়েছে, এটা আমিও এটাকে স্বাগত জানাই এবং অন্যান্য আরো যাদের কথা বললেন তাদের ব্যাপারটা, যাদের বিচার হয়েছে, যারা কনভিক্টেড হয়েছে, যারা শাস্তি পেয়েছে কিন্তু এখনো কার্যকর হয়নি, এই 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 একটা ক্যাটেগরি। আরেকটা ক্যাটেগরি হলো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, প্রমাণিত নয়, কোর্টে মানে সেটা প্রমাণিত হয় নাই, ওইসব কেস কি করবে সেটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা এটা ডিসাইড করবে। কিন্তু আমার মনে হয় যে এগুলো ফেস বাই ফেস করা বেটার। মানে কনভিক্টেড হলে তখন এটা মানে শাস্তিযোগ্য অপরাধ হয় এবং তখন কোনো খেতাব, কোনো রাষ্ট্রীয় খেতাব কোনো কিছুই রাখা উচিত না। এবং সেটা আরিফিন ভাই বলেছে যে এটা শুধু বঙ্গবন্ধুর ক্ষেত্রে নয়, যে কোনো লোকের বিরুদ্ধে হত্যা মামলা বা এই ধরনের জঘন্য অপরাধ থাকলে তাদের একই শাস্তি হবে।
জি, আমরা শুনছিলাম এই বিষয়ে আপনাদের মতামত। প্রসঙ্গ পাল্টে করোনার দিকে এবার আসতে চাই, করোনা পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য শুনতে চাইবো। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি যদি বলতেন, আমরা দেখছি যে কঠোর বিধিনিষেধ সরকার ঘোষিত চলছিল, সেই সময়সীমাটাকে আরও 10 দিন বাড়িয়ে 16 জুন পর্যন্ত করা হয়েছে, 16 তারিখ পর্যন্ত করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় সার্বিকভাবে আমাদের করোনার যে পরিস্থিতি, একেবারে সীমান্ত ঘেঁষা জেলাগুলো নিয়ে আমরা বেশ উদ্বেগের মধ্যে আছি, সেখানে রোগীর সংখ্যা বাড়ছে, এদিকে সরকারও চেষ্টা করছে বলেই তো এই সাধারণ কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়ালো। শুধু এই সময়সীমা দিয়ে কি করোনার পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব কিনা? না, সময়সীমা দিয়ে তো আর মানে করোনা সামাল দেওয়া যাবে না। করোনা সামাল দেওয়ার জন্য যে বিধিনিষেধগুলি আছে এগুলিকে কার্যকর করতে হবে, এগুলিকে এনফোর্স করতে হবে। এটা আপনি শুধু এটা ঘোষণা দিয়ে বসে থাকলেন, মানুষ যার যার মতো চললো, মাস্ক পরলো না, স্বাস্থ্যবিধি মানলো না, কোনো কিছুই করলো না, তাহলে তো এটার কোনো ফল পাওয়া যাবে না। আজকে যে বিধিনিষেধগুলি, এই যে পর্যটন কেন্দ্র এইগুলি করেছে, জনসমাগম অ্যাভয়েড করা, এগুলি খুবই ভালো সিদ্ধান্ত, কিন্তু এগুলিকে কার্যকর করতে হবে এবং কার্যকর করা অত্যন্ত দরকার। এই জন্য যে কারণে এই যে 10 দিন আরো লকডাউন বাড়ানো হলো, সীমান্ত এলাকায় কিন্তু বাড়ছে, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। এইটা যদি এই মানে কার্যকর পদক্ষেপের মাধ্যমে এটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এটা সারা দেশে ছড়িয়ে পড়বে এবং তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে আছে, প্রশাসনিক ব্যবস্থা যেভাবে আছে, এটাকে মোকাবেলা করতে পারবে না। এই জন্য আমি মনে করি সিদ্ধান্তটি সঠিক, কিন্তু কার্যকর পদক্ষেপের ব্যাপারে কি হয় এটা দেখার জন্য আমরা অপেক্ষা করি। জি, সেই কার্যকর পদক্ষেপ যারা নিবেন, আমরা এরই মধ্যে কিন্তু দেখেছি বেশ কয়েকটি জেলায় জেলা প্রশাসনের তরফ থেকে লকডাউন জারি করা হয়েছে, বা ইউনিয়ন পর্যায়ে তারা যেভাবে স্থানীয়ভাবে মনে করছেন ব্যাপারটিকে সমাধান করার, তারা কিন্তু সেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। আজকেও প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে সেই কথাই বলা হয়েছে যে জেলা প্রশাসন কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে নিজ জেলার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। প্রশাসনের তরফ থেকে কোনো ঢিলেঢালা ভাব আপনার কাছে চোখে পড়েছে কিনা, নাকি তারা আসলে সঠিক গতিতেই এগোচ্ছে? না, এটা একটা ভালো পদক্ষেপ যে লোকালাইজ লকডাউন সারা দেশে না করে যেখানে যেখানে হটস্পট গুলিকে লকডাউনের আওতায় নিয়ে আসা, এবং এইটা ডিসিদেরকে যেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, এই যে একটু আগে মন্ত্রী সাহেবও বলছিলেন যে তারা যে কোনো পদক্ষেপ তারা নিতে পারবে এবং এটা নেওয়া উচিত। এই জেলা প্রশাসনকে এই ক্ষমতা দেওয়া উচিত এবং যেখানে যেখানে হটস্পট, এটা গ্রাম হোক, মিউনিসিপ্যালিটি হোক, জেলা শহর হোক, উপজেলা শহর হোক, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এটা এখনই সময়। এবং আমি মনে করি সিদ্ধান্তটি, যেটা বললাম যে সিদ্ধান্তটি সময় উপযোগী, কিন্তু কার্যকর ব্যবস্থা হবে কিনা এটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং এটা আমি যেটা মনে করি যে এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। জি, জনাব আরিফিন সিদ্দিক, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে ডিসিদেরকে তো ক্ষমতা দেওয়া হয়েছে এবং আমরা দেখেছিও যে এক এক জেলার ডিসি তার জেলাকে বাঁচানোর জন্য আসলে এক এক রকম সিদ্ধান্তই নিচ্ছেন, কিন্তু এটি তো আসলে ব্যক্তি কেন্দ্রিক, বা ওই জেলা প্রশাসক বা প্রশাসন কিভাবে নিচ্ছে সেটির উপর নির্ভর করছে। কেন্দ্রীয়ভাবে মনিটরিং এর একটি ব্যবস্থা থাকা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? না, নিশ্চয়ই কেন্দ্রীয়ভাবে মনিটরিং তো রাখতেই হবে, কিন্তু আবার এই যে এই ধরনের পরিবেশ বা এই ধরনের সময়ে কিন্তু আপনার বিকেন্দ্রীকরণেরও দরকার আছে। যেমন জেলা প্রশাসকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেন জেলা প্রশাসকরা স্থানীয়ভাবে আছেন, তারা জানেন যে কোন মুহূর্তে কোন সিদ্ধান্ত নেওয়া দরকার। অর্থাৎ তাদের যদি কেন্দ্রীয় নির্দেশের জন্য অপেক্ষা করতে হয় তাহলে কিন্তু বিলম্ব হয়ে যাবে। তো সেদিক থেকে ঠিকই আছে সরকারের এই সিদ্ধান্তটি, আমি মনে করি যে, কারণ দেখা যাচ্ছে যে জাতীয়ভাবে যদিও শনাক্তের হার আপনার 10% কিছু বেশি, কিন্তু কোনো কোনো জেলায় দেখা যাচ্ছে শনাক্তের হার 70%। এটা মানে এমন জায়গায় চলে গেছে যে এখন আপনার কমপ্লিট লকডাউন বলতে যেটা বোঝায় সেটা করা দরকার। যেটা রিয়াজ ভাই একটু আগে বলছিলেন, আমার মনে হয় একই কথাই বলতে হবে যে শুধু সিদ্ধান্ত দিলাম, ঘোষণা দিলাম, তাতে কাজ হবে না। এটাকে শক্তভাবে এনফোর্স করা
এই যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো মানা হচ্ছে কিনা সেটা দেখা, যদি মানা না হয় তাহলে ব্যবস্থা নেওয়া। এমনকি আমরা দেখেছি যুক্তরাজ্যের কথাই যদি বলি, যে সেখানে মাস্ক না পরলে বড় ধরনের জরিমানা পর্যন্ত করা হয়েছে। তো আমরা হয়তো আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা, আমাদের সাধারণ মানুষের অবস্থা বুঝে খুব বড় ধরনের শাস্তিতে আমরা যেতে পারি না, বিশেষ করে আর্থিক জরিমানা, কিন্তু এমন কিছু ব্যবস্থা নিতে হবে যাতে মাস্ক পরা ছাড়া কেউ রাস্তায় না থাকেন, শারীরিক দূরত্ব বজায় রাখেন। এই যে মৌলিক বিষয়গুলো আছে, এগুলো যদি বজায় না রাখা যায় তাহলে আপনি বিধিনিষেধ আরোপ করলেন, যেমন আজকে সরকারিভাবে 16ই জুন পর্যন্ত, অর্থাৎ আরো 10 দিন বাড়ানো হলো বিধিনিষেধের আওতা, কিন্তু বিধিনিষেধে ঢাকা শহরের কি অবস্থা সেটা তো আমরা দেখছি। তো এইভাবে বিধিনিষেধ আমরা যদি 10 দিন 7 দিন করে বাড়াই, তাতে কি খুব লাভ হচ্ছে কিনা সেটাও আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলতে পারবে। আমি মনে করি যে বিকেন্দ্রীকরণ এবং একই সাথে কেন্দ্রীয়ভাবে নজরদারি করা, সুপারভাইজ করা, মনিটরিং করা, সেটা যৌগপথভাবে চালানো দরকার আছে। এবং যে বিধিনিষেধগুলো আপনি দিলেন সেই বিধিনিষেধগুলো সঠিকভাবে পালিত হচ্ছে কিনা সেটা দেখার জন্য আরেকটা মনিটরিং এর ব্যবস্থা থাকা দরকার। জি, সেটি আসলে এই কথাগুলো তো আমরা শুরু থেকেই, এই করোনাকালীন সময় থেকে শুরু থেকেই এই একই তাগিদ আসলে কর্তৃপক্ষকে দেবার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যমের তরফ থেকে। আপনারা যারা আলোচক আছেন তারাও বলছেন এখন পর্যন্ত কি সেই নজরদারি ঠিকমতো হচ্ছে কিনা, বা এই যে আমি কঠোর বিধিনিষেধ দিচ্ছি বা জেলাওয়ারি লকডাউন দিচ্ছি, লোকজন মানতে পারছে কিনা দেখার কথা বলছি, কঠোর মনিটরিংয়ের কথা বলছি, সেটা কি আমরা নিশ্চিত করতে পেরেছি? কারণ আমরা জানি আমাদের টিকার ব্যাপারটি আমরা খুব ভালোভাবে শুরু করতে পারলেও এখন এসে একটি মাঝপথে আসলে দাঁড়িয়ে আছে, অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছি। একদিকে আমরা টিকার প্রাপ্তি নিশ্চিত করতে পারছি না, অন্যদিকে আমরা যে এই যে সময়সীমা বাড়াচ্ছি সেগুলোও আসলে নিশ্চিত করতে পারছে কিনা সেটি তো আমরা, কারা দেখবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন রিয়াজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিক। জনাব আরিফিন সিদ্দিক, বিরতিতে যাবার আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে সময়সীমা করোনার জন্য মোকাবেলার জন্য কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে, অন্যদিকে টিকা নিয়ে অনিশ্চয়তা এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে করোনার শতাংশ কিন্তু প্রতিদিনের যে শতাংশ একটু একটু করে বেড়ে যাচ্ছে আমরা আবার দেখছি। গতকালও 11 কিছু ছিল, আজও 10-এর ওপরে। সব মিলিয়ে আসলে আপনারা বলছিলেন শুরু থেকেই সমন্বয়হীনতার কথা, সেই সমন্বয়হীনতার জায়গায় কিছুটা সমন্বয় লক্ষ্য করছেন কিনা? কিছুটা সমন্বয় হয়তো লক্ষ্য করছি, কিন্তু সমন্বয়টা আরো জোরদার হওয়া দরকার আছে। আর শুধুমাত্র আপনার বিধিনিষেধ আরোপ করে আমরা আমাদের এই করোনা মহামারী থেকে মুক্ত করতে পারবো না। সারা পৃথিবীর অভিজ্ঞতাও আমরা দেখছি, বিশেষ করে দেখেন যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপের কয়েকটি দেশ যে অবস্থায় পড়ে গিয়েছিল, এখন টিকা দিয়ে কিন্তু তারা একটা সহনীয় পর্যায়ে এসেছে। তো টিকার ব্যাপারে আমাদের আরো গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবা উচিত। আমরা শুরু করেছিলাম বেশ ভালোভাবেই, সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে টিকা দেওয়া শুরু হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা ভারতের যে অবস্থা এবং সিরাম ইনস্টিটিউট এখন একেবারেই অপারগতা প্রকাশ করছে, এই বাস্তবতায় আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন উৎস সন্ধান করতে হবে। ইতিমধ্যে করেছে, চায়না থেকে টিকা এসেছে, রাশিয়া থেকে আসার একটা আপনার প্রক্রিয়া চলছে, ফাইজার থেকে কিছু এসেছে, নানাভাবে কিন্তু এখন চেষ্টা করতে হবে। কোনো দেশই একটা উৎসের উপরে নির্ভর করে বসে থাকতে পারবে না এই সময়, এটা একটা কঠিন সময়। তো আমার মনে হয় যে আমরা নানা উৎস থেকে টিকা অনুসন্ধান করে টিকা নিয়ে আসার চেষ্টা করব। টিকা দরকার হলে স্থানীয়ভাবে এখানে উৎপাদনের ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত অন্তত জনসংখ্যার 70-75% মানুষকে টিকার আওতায় আনতে হবে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোটামুটি একটা হিসেব তারা দিচ্ছেন যে সারা পৃথিবীর জনসংখ্যার 80% মানুষকে যদি টিকা দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো এই মহামারী থেকে আমরা এই দফায় উদ্ধার পাবো। কিন্তু এটার জন্য যে অর্থের দরকার সেটা তো আরেকটা সমস্যা। সারা পৃথিবীর যে আপনার সারা পৃথিবীতে যদি কোনো দেশ মনে করেন যে উন্নত বিশ্ব, তারা টিকা দিয়ে ফেললো তাদের 100% মানুষকে অথবা 80% মানুষকে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ আর টিকা দিতে পারছে না, তাহলে কি তারা করোনা থেকে মুক্তি পাবে? নিশ্চয়ই পাবে, কারণ এটা সংক্রমণ ঘটতেই থাকবে। আমি ওই দিন দেখলাম যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রধান তিনি বলছিলেন যে তাদের একটি হিসাব মতো যে সারা পৃথিবীর মানুষকে যদি অতি দ্রুত
টিকার আওতায় আনতে হয় তাহলে 500 বিলিয়ন ডলার প্রয়োজন আছে। এবং এই বিনিয়োগটি তার মতে যে উন্নত বিশ্ব যদি এই বিনিয়োগটি নিয়ে এগিয়ে আসে তাহলে হয়তো সারা পৃথিবীর মানুষকে দ্রুত টিকার আওতায় আনা যাবে, এবং সারা পৃথিবীর সারা পৃথিবীর 80% মানুষকে যদি টিকার আওতায় নিয়ে আসা যায় তাহলে পরবর্তীতে এর যে আর্থিক রিটার্ন আসবে সেটা হবে $9 ট্রিলিয়ন। তাহলে এটা তো যারা বিনিয়োগ করবে তারাই এই বেনিফিটটা পাবে, উন্নত বিশ্বই এই বেনিফিটটা বেশি পাবে, তাদের অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হবে। আমার মনে হয় যে ঠিক একইভাবে দেশের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের 12 কোটি মানুষকে যত দ্রুত আমরা টিকা দিতে পারি আমাদের অর্থনৈতিক কার্যক্রম অনেক বেশি। কিন্তু জনাব আরিফিন সিদ্দিক, আমরা কিভাবে দ্রুততার সাথে আসলে টিকা দিব? প্রথম কথা হচ্ছে টিকা প্রাপ্তির ব্যাপারেই আসলে যেটি বারবার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বলছে যে আমরা টাকা পর্যন্ত রেডি আছে, কিন্তু টিকা কোথাও থেকে কেনার সুযোগ এখন পর্যন্ত আমাদের হয়ে থাকেনি। বিভিন্ন জায়গায় যদিও কথাবার্তা চলছে। অন্যদিকে আমাদের এবারের যে বাজেট, প্রস্তাবিত বাজেটে সেখানে লক্ষ্যমাত্রা টিকার ব্যাপারে যেটি ধরা হয়েছে সেটি প্রতি মাসে 25 লাখ, যেটি আসলে বলা হচ্ছে যে 25 লাখও যদি কোনোভাবে আমরা নিশ্চিত করতে পারি তারপরও 12 কোটি মানুষকে দিতে দিতে 4 বছর লেগে যাবে। এই বিষয়ে আপনার কাছ থেকেও শুনবো, তবে যিনি আছেন আমাদের আরেকজন বক্তা রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে শুনে আসতে চাই টিকার ব্যাপারে আসলে কোন পথে আমরা হাঁটছি। টিকার ব্যাপারে আমি নিজেও খুব বিভিন্ন বক্তব্য শুনে হতাশ। একটা হলো, আমরা কয়েকদিন আগে হেলথ মিনিস্টার সাহেব ঘোষণা করলেন যে চীনের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, মাসে 50 লক্ষ ডোজ টিকা আসবে এবং 1.5 কোটি ডোজের একটা চুক্তি হয়েছে। তো আমরা আশান্বিত হলাম যে ঠিক আছে, মাসে মাসে যদি 50 লক্ষ আসে তাহলে টিকা দেওয়ার যে মোমেন্টামটা তৈরি হয়েছে এটা কন্টিনিউ করবে। হঠাৎ করে চাইনিজ এমবাসির থেকে একটা রিয়াকশন আসলো যে টিকার দাম কেন বাংলাদেশ বলে দিয়েছে। এইটার কারণে চীন অসন্তুষ্ট। এটা কেন অসন্তুষ্ট হলো এবং অসন্তোষ দূর করার জন্য কি ব্যবস্থা নিল আমরা কিছুই জানতে পারলাম না। আজকে শুনলাম যে আমাদের কোনো চুক্তি হয় নাই কোভ্যাক্স এর সাথে, চুক্তি হয়নি, আমাদের ফরেন মিনিস্টার সাহেবই বললেন। কি হচ্ছে কি টিকা নিয়ে? আমার তো ধারণা যে একটা টোটাল মেস আপ, কোনো কোঅর্ডিনেশনটা প্রপার হচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না। যদি কিনা হয়ে থাকে টিকা আসবে, যদি না হয়ে থাকে সেটাও জনগণকে জানাতে হবে যে আমরা চীনের সাথে আলোচনা করছি, এখনো এগ্রিমেন্ট হয় নাই। অথচ চীনের আরো যে 6 লক্ষ ডোজ উপহার, এটা বলছে 13 তারিখের মধ্যে রেডি হয়ে যাবে। এটা আনার ব্যবস্থা করা উচিত এবং এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা ওই ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দেওয়া হবে। আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত, কিন্তু এটাকে নিয়ে আসতে হবে। আর চায়নার সাথে টিকা পাওয়ার এগ্রিমেন্ট এটা ফার্মলি করা উচিত। কি জন্য এই ধরনের ভ্যাসিলেশন হচ্ছে, কথার মিল নাই। এক কথা হেলথ মিনিস্টার যা বলে, ফরেন মিনিস্টার অন্য কথা বলে, চাইনিজ অ্যাম্বাসেডার আরেক কথা বলে। এই জিনিসগুলিকে কোঅর্ডিনেটেড ওয়েতে একটা দেয়ার শুড বি ওয়ান ভয়েস। আর সেরাম ইনস্টিটিউট যে টাকা দিয়ে রাখা আছে সেই ব্যাপারে আর কোনো তো আমরা আপডেটও বোধহয় পাচ্ছি না, যদিও এখন ভারতের অবস্থা কিছুটা ভালোর দিকে। এখন তো তারা চাইলে আমাদেরকে কিছুটা হলেও দিতে পারে, আমাদের যে ঘাটতি আছে দ্বিতীয় ডোজের। ভারত অলরেডি রাশিয়ান টিকার 10 কোটি ডোজ তারা কিনে ফেলেছে এবং তারা আগামী কয়েক মাসের মধ্যে 30 কোটি ডোজ তারা ব্যবহার করবে। এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। ভারতের 130 কোটি লোকের মধ্যে 30 কোটিকে দিলে ভারতের কিছুই হবে না এবং ভারত বাইরে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে পারবে না। অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, তাদের কাছে থাকতে পারে, ইউকেতে থাকতে পারে এবং আমেরিকার কাছে, যেগুলি আমেরিকা কিনে রেখেছে। আমেরিকা বলছে কোভ্যাক্সকে 73 লাখ ডোজ তারা দিবে, তার মধ্যে বাংলাদেশ প্রায়োরিটি পাবে। সেটা কবে শুরু হবে আমরা জানি না,
কিন্তু চীনের এই ব্যাপারটা এত এত বক্তব্য কেন আসতেছে, কন্ট্রাডিক্টরি বক্তব্য কেন আসতেছে, এই জিনিসটা আমি আমি এই কারণে হতাশ। জি, জনাব আরিফিন সিদ্দিক, আপনি আসলে কতটা আশা রাখতে চান? আমার মনে হয় যে রিয়াজ ভাই যে কথাগুলো বললেন এটা বাস্তবতা। এই মুহূর্তে টিকার ব্যাপারে বলা যায় যে একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে গেছি। নানা দেশ টিকা সংগ্রহের চেষ্টা করছে কিন্তু টিকা পাওয়া যাচ্ছে না। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলো তারা সাপ্লাই অনেক জায়গায় সঠিক সময় দিতে পারছে না। যেমন ভারতের সিরাম ইনস্টিটিউট সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারাই এখন দেখেন যে কি অবস্থান পড়ে গেছে। কিন্তু আমি আশা করি যে অচিরেই হয়তো এই অবস্থাটা কাটিয়ে উঠা যাবে। ঔষধ টিকা হয়তো পাওয়া যাবে, টিকা আরো বিভিন্ন কোম্পানির টিকাও আমরা আনতে পারবো। আমাদের এখন দরকার যে নিজেদের টিকা দেওয়ার সক্ষমতার বাড়ানো। যেমন আপনি যেটা বললেন যে মাসে কত টিকা দেওয়া, আমাদের কমপক্ষে 12 কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে দরকার আছে এবং এটা যত দ্রুত পারা যায়। যদি আপনি 1 বছরে শেষ করতে চান তাহলে প্রতি মাসে 1 কোটি টিকা দিতে হবে, অর্থাৎ প্রতিদিন আপনাকে 3 লক্ষের উপরে টিকা দেওয়ার সক্ষমতা রাখতে হবে। আমাদের যে টিকা দেওয়ার সক্ষমতা আছে সেটা কিন্তু খারাপ না, বেশ ভালো একটা অবস্থানে আমরা আছি। সব জায়গায় সক্রিয়ভাবে সকলকে যদি কাজে লাগানো যায়, টিকা সংগ্রহ করে এনে যদি এই কার্যক্রম আমরা ঝাঁপিয়ে পড়তে পারি যে প্রতি মাসে আমরা 1 কোটি মানুষকে টিকার টার্গেট নিয়ে কাজ এগিয়ে যাচ্ছি, তাইলে আমি ধারণা করি এবং যে আরেকটি আশা রাখতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে পঞ্চম আরেকটি টিকার কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। তার মানে আমরা দেখছি যে সব জায়গা থেকে আসলে আন্তরিকভাবেই চেষ্টা চলছে। আমরা আসলে আশা রাখতে চাই, আশা রেখে আরেকটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিশ্চয়ই আপনারাও থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অতিথি আমাদের দুজন, রিয়াজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডক্টর আ.আ.ম.স. আরিফিন সিদ্দিক। রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই আরেকটি ভিন্ন প্রসঙ্গ, সেটি হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগের ব্যাপারে গত বছর যেমন বাজেটে সরাসরি নির্দেশনা ছিল বা দিক নির্দেশনা ছিল, এবছর সেভাবে কোনো কিছু বলা হয়নি এবং এই ব্যাপারটিকে কিন্তু অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের একাংশ সাধুবাদও জানিয়েছে, কারণ তারা মনে করেন যে যদি এই সুযোগটি দেওয়া হয় তাহলে ভারসাম্য নষ্ট হয় অর্থনীতির। আপনার কাছে কি মনে হয়? আমিও ওনাদের মতের সাথে একমত, কারণ আপনি এই কাজটা একটা নৈতিকতা বিরোধী কাজ। আপনি 2 রকমের ট্যাক্স হতে পারে না একটা দেশে। একদল আইন মেনে যে ট্যাক্স আছে এটা দিবে, আর একদল ট্যাক্স না দিয়ে টাকা ধরে রেখে 10% দিয়ে এটাকে ভয়েড করে ফেলবে এবং তাকে কোনোদিন জিজ্ঞাসাও করা হবে না যে টাকাটা কোত্থেকে, সোর্স অফ মানি কোত্থেকে সেটা আসলো। এইটা কোনো দেশে সাময়িকভাবে চলতে পারে, কিন্তু এটা একটা স্থায়ী ব্যবস্থা হতে পারে না। যেটা অর্থমন্ত্রী সাহেব বললেন যে যতদিন কালো টাকা থাকবে ততদিন এই ব্যবস্থা থাকবে, এটা হতে পারে না। আজকে উনি বলেছেন যে নতুন ভাবনা চিন্তা হচ্ছে যে নতুন কোনো মেকানিজম বের করা যায় কিনা, যে কালো টাকা সাদা না করে অন্যভাবে একই জিনিস হবে, হয়তো অন্য নামে হবে, কিন্তু এটা চলবে। কারণ এইটাতে আমাদের অর্থনীতিতে এমন একটা ব্যবস্থা যেখানে কালো টাকা জন্ম হবে। যেমন ধরেন একটা জমি বিক্রি করতে গেলে যেটা 1 কোটি টাকার জমি দলিল করবে 25 লক্ষ টাকা, বাকি 75 লক্ষ টাকা কালো টাকা হয়ে গেল, এবং এটা আমাদের দেশের আইনে এটা অ্যালাউ করছে। ওই 25 লক্ষ টাকাই কিন্তু জমি রেজিস্ট্রি করতে পারবে, বাকি 75 লক্ষ টাকা তখন মানে কোথায় নিয়ে যাবে? এটা অপ্রদর্শিত আয় থাকলো, এটাকে 10% দিয়ে ই করবে। এইটা অনন্তকাল চলতে পারে না, এটা অনৈতিক। এবং যারা আইন মেনে ব্যবসা করে, যারা আইনের মধ্যে থেকে ব্যবসা বাণিজ্যে একটা নৈতিকতা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জন্য এটা একটা বড় আঘাত হবে এবং এটা করা উচিত নয়। জি, উচিত না বলেও তো আসলে আমরা বিভিন্ন টাইমে সুযোগ রাখি, কারণ এতে করে আবার অর্থনীতিতে একটি খুব কম সময়ের মধ্যে বেশ বড় অঙ্কের টাকাও কিন্তু চলে আসে, হয়তো সেই কথা বিবেচনা করে এই সুযোগটি রাখা হয়ে থাকে। এই ব্যাপারে জনাব, এই বছরই যেটা একটু আগেই শুনলাম 14,000 কোটি টাকা হোয়াইট করা হয়েছে, এত টাকা আগে কোনোদিনই হয়নি।
অল্প, মানে যখন কালো টাকা সাদা হতো, এইবার নাম দিয়েছে এটা অপ্রদর্শিত অর্থ। এটা কালো টাকা বলে নাই, কিন্তু অপ্রদর্শিত অর্থ, এটা কালো টাকাই। জি, কাজেই এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, কি কি করা যায়। টাকাটা যেগুলি আনট্যাক্সড মানি, যেগুলি অপ্রদর্শিত টাকা, এটাকে অর্থনীতির মূল চালিকা শক্তির মধ্যে নিয়ে আসা প্রয়োজন, তাইলে অর্থনীতি ভাইব্রেন্ট হবে। আবার এটাকে কিভাবে আনবে, এই মেকানিজমটা তৈরি করতে হবে, এবং এটাকে একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে মানে করা যাবে না। সেই স্থায়ী ব্যবস্থা যারা আসলে আইন মেনে ব্যবসা করতে চায়, আইন মেনে ট্যাক্স দিতে চায়, তারা ট্যাক্স আর দিবে না, আইনও মানবে। জি, স্থায়ী ব্যবস্থার কথা যেটি আমরা প্রত্যাশা করি, সেই পথটিও যে আসলে খুব বেশি সহজ না, সেটিও আমরা সবাই জানি। জনাব আরফিন সিদ্দিক, আপনার এই বিষয়ে আসলে পক্ষে বিপক্ষে দুটো মতই তো আছে এই বিষয়ে, আপনি আসলে কোন পক্ষে মত দিবেন? আমাদের পক্ষে খুব আপনার ভালো মতামত দেওয়া সম্ভব না, এই কারণে যে সব তথ্য তো আমাদের কাছে না। আমরা সাধারণ নাগরিক হিসেবে পত্রপত্রিকায়, গণমাধ্যমে যেটা দেখি, তার উপরে ভিত্তি করে আমি বলতে পারি যে একটা রাষ্ট্রের অবস্থান হবে সবসময় সুবিচার। যিনি দুর্নীতি করে টাকা উপার্জন করলেন, অপ্রদর্শিত রাখলেন, এখন সেটাকে সাদা করে ফেলবেন, এই ধরনের সুযোগ থাকাটা আমার মনে হয় যে রাষ্ট্রের পক্ষ থেকে সঠিক অবস্থান নয়। বরঞ্চ এই যে কালো টাকা বলছি আমরা, অপ্রদর্শিত টাকা বলছি, এটা কোথা থেকে আসছে সেটা চিহ্নিত করা, এবং ওই যে সাদা করার কথা বললেন, সাদা করার সুযোগ বিভিন্ন সময় দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যাতে এই টাকাটা বাইরে চলে না যায়, এটা যেন এই দেশে বিনিয়োগ হয়, এই ধরনের একটা উদ্দেশ্য হয়তো ছিল, কিন্তু দেখা গেছে সেই উদ্দেশ্য সফল হয় নাই, টাকা কিন্তু নানাভাবে বাইরে চলে যাচ্ছে। এখন সরকারের যে দুর্নীতি বিরোধী অবস্থান, সেইটাকে মনিটরিং করা এবং দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করা, সেইটাকে আরো শক্ত অবস্থানে নিয়ে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি যে কানাডার সেই তথাকথিত বেগমপাড়া সহ বিভিন্ন জায়গায় বাড়িঘর করে ফেলেছিলাম, বাড়িঘর তো দৃশ্যমান, কারা সেখানে বাড়ি করেছে দেখা যাচ্ছে। তো তাদেরকে এখন যদি, তারা তো বাংলাদেশ থেকে টাকা নিয়ে এগুলো করেছে, সেগুলো কি ধরা হচ্ছে? অতএব কালো টাকা, সাদা টাকা, এগুলো এখন বড় কথা। বড় কথা যে সরকারের যে নীতি নির্ধারণী বক্তব্য, যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা অবস্থান, সেই শূন্য সহিষ্ণু অবস্থান যদি নিতে হয়, তাহলে দুর্নীতিবাজদেরকে ধরতে হবে, এবং ধরার জন্য কিন্তু বহু পন্থা আছে সারা পৃথিবীতেই, তারা সেইভাবে ওই জায়গাটিতেই যদি আসলে সরকার কঠোর অবস্থান দেখাতে পারে, তাহলে অনেক সমস্যাই কিন্তু সমাধান হয়ে যাবে। জি, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং সময় দেবার জন্য।